আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউ এর ২০০ দিনের রুটিন ভিত্তিক বিসিএস সাজেশনমূলক মানসিক দক্ষতা ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হাসান শাওন। তো আপনারা জানেন যে এই ক্লাসটি মূলত হচ্ছে যারা নতুনভাবে প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা করছে, যারা একেবারেই নতুন প্রিপারেশন নিতে শুরু করেছে, তাদের কথা চিন্তা করে বা তাদের কথা বিবেচনা করে মূলত হচ্ছে ক্লাসটি নেয়া হয়। তো এই ক্লাসে মূলত হচ্ছে যেটা করা হয় সেটা হচ্ছে আপনাকে এক ধরনের সাজেশন বা একটা গাইডলাইন দেওয়া হয়। যে গাইডলাইনের উপর ভিত্তি করে পরবর্তীতে আপনি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন যেন নিতে পারেন, সেই চিন্তা করেই কিন্তু মূলত হচ্ছে আমরা এই ক্লাসগুলো নিয়ে থাকি। তো আজকের এই মানসিক দক্ষতার ক্লাসে আমরা আসলে যেই টপিকটা নিয়ে আলোচনা করব মূলত সেটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা সম্পর্কিত যেই টপিকটা আছে, যান্ত্রিক দক্ষতা সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে যেগুলো থাকছে যেমন সরল ও জটিল যন্ত্র সম্পর্কিত যেসব সমস্যা আছে, যেই সরল যন্ত্র, জটিল যন্ত্র যেগুলো আছে সেগুলো নিয়ে, তারপর হচ্ছে যান্ত্রিক উপকরণগত যেই সাদৃশ্যগুলো আছে, ভার উত্তোলক যন্ত্র, গিয়ার, স্প্রিং ও কপিকল ও অন্যান্য যন্ত্র সম্পর্কিত সমস্যা। তো এগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কথা আসে যে হচ্ছে এই যে আমরা প্রিপারেশন কোথা থেকে আসলে নিব। তো এই মানসিক দক্ষতার ক্ষেত্রে প্রিপারেশনটা মূলত হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন বেস ধরে তারপর হচ্ছে প্রিপারেশনটা নিতে হয়। তো প্রিভিয়াসলি যে আপনার হচ্ছে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো যদি আপনারা ব্যাখ্যা সহ পরে অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনার একটা ভালো প্রিপারেশন তৈরি হবে। তবে প্রিপারেশনের ক্ষেত্রে প্রিলির পাশাপাশি অবশ্যই লিখিত পরীক্ষার প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে। এছাড়াও পাশাপাশি হচ্ছে আপনার বাজারের যে ভালো মানের কোনো একটা গাইড বই নিয়ে সেই গাইড বই থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া আমাদের যে লাইভ এমসিকিউ আছে, এই লাইভ এমসিকিউ এর অ্যাপে আপনার হচ্ছে মানসিক দক্ষতার একটা পূর্ণাঙ্গ ক্লাস আপনারা পেয়ে যাবেন, যেখানে হচ্ছে পুরো ডিটেলসে সবকিছু বর্ণনা করা আছে। এছাড়া টপিকগুলো এবং আর্কাইভ থেকেও আপনারা চাইলে প্রিপারেশন নিতে পারবেন। তো আমরা এবার সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে আসি লিভার সম্পর্কিত যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা প্রথমে আসি। তো লিভারের যে ব্যাপারটা থাকে একটা হচ্ছে আপনার দুই পাশে দুইটা ভার থাকে এবং একটা ভারসাম্য রক্ষা করা যে ব্যাপারগুলো থাকে, এটাই মূলত হচ্ছে আপনার এই লিভারের ক্ষেত্রে সমস্যাগুলো আছে। তো আমরা যদি একটা সমস্যা আমরা যদি প্রশ্নগুলোর দিকে তাকাই, যেমন দেখেন এই যে ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বাম দিকে কত ওজন রাখতে হবে। তো এই যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই পাশে দেখেন যে এই যে একটা লিভার, এইটার ডান পাশে হচ্ছে আপনার ৩ মিটার, বাম পাশে হচ্ছে ৪ মিটার জায়গা আছে। এখন এই ডান পাশে যে ৩ মিটার, এই ৩ মিটারের উপরে একটা হচ্ছে ৮ কেজি ওজনের বস্তু রাখা আছে এবং বাম পাশের এখন বলা হচ্ছে যে এই বাম পাশের যে বস্তু এখানে ঠিক কত কেজি ওজনের বস্তু রাখলে এটা একটা ভারসাম্য অবস্থায় থাকবে। তো আমরা যদি এটাকে এক্স ধরে নেই, যে এখানে আছে এক্স কেজি রাখা আছে, তাহলে আমরা সূত্র অনুযায়ী পাই যে এক্স ইন্টু 4 সমান হচ্ছে ৮ ইন্টু ৩ বা এক্স সমান সমান ৮ ইন্টু ৩/4, এখানে আসে হচ্ছে ৬ কেজি। তার মানে এই এক্স এর এই জায়গাটায় এখানে যদি আমরা ৬ কেজি ওজনের একটা বস্তু রাখি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই লিভারটা এটা একটা ভারসাম্য বজায় রাখবে। তার মানে এটার উত্তর হচ্ছে ৬ কেজি। তো এইগুলো আসলে খুবই সহজ অঙ্ক। এটা হচ্ছে আপনার শুধুমাত্র দুই পাশের দুটোকে আপনার হচ্ছে গুণ করে, মানে এটা সমানই থাকে, আপনি যেটা বের করতে হবে সেটাকে এক্স ধরে নিয়ে এভাবে যদি গুণ করেন তাহলে বের হয়ে যাবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে যদি বলি, এই যেখানে ১০০ কেজি আছে এবং এটা লিভার থেকে দূরত্ব হচ্ছে ৭ মিটার, তাহলে এখানে কত কেজি বসালে, এই লিভার থেকে ৫ মিটার দূরত্বে কত কেজি ওজনের একটা বস্তু বসালে এটা একটা ভারসাম্য বজায় রেখে চলবে। তো একই ধরনের অঙ্ক, তাহলে আমরা জানি ১০০ ইন্টু ৭ সমান সমান, এটাকে যদি এক্স ধরে নিই, এক্স ইন্টু ৫ বা এক্স সমান সমান আসে হচ্ছে ১০০ ইন্টু ৭ নিচে ৫, তাহলে আসে ১৪০ কেজি। তার মানে ১৪০ কেজি ওজনের বস্তু আপনার হচ্ছে ওই পাশে যদি আমরা রাখি, তাহলে হচ্ছে আপনার এটা একটা ভারসাম্য অবস্থায় থাকবে। তো এই অঙ্কগুলো তো মূলত সবই একই রকম, এটাও সেম অঙ্ক। এই অঙ্কটা আপনাদের জন্য রেখে দিলাম। এইখানে আসলে কত কেজি ওজনের বস্তু বসালে আপনার হচ্ছে এটা ভারসাম্য অবস্থায় থাকবে। তো আমি উত্তরটা বলে দিই, আপনারা করে নেবেন। এখানে মোট হচ্ছে
8 কেজি ওজনের যদি একটা বস্তু রাখা হয় তাহলে কিন্তু এটা ভারসাম্য অবস্থায় থাকবে। আপনারা করে তারপরে মিলিয়ে নেন যে উত্তরটা আসলেই ঠিক আছে কি না। পরবর্তী প্রশ্নে যদি আসি, একদম সেম অঙ্ক, এটাও আপনাদের জন্য রাখলাম। এটার উত্তর হবে হচ্ছে 5 কেজি। তো আপনারা ওই যে দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, সেইখানে হচ্ছে কত কেজি ওজনের বসবে সেটা হচ্ছে এখান থেকে আপনারা খুব সহজে বের করে নিতে পারবেন। এবার আসি কপিকলে। তো কপিকলের ক্ষেত্রে 3 ধরনের কপিকল দেখা যায়। একটা হচ্ছে ফিক্সড কপিকল, একটা হচ্ছে মুভিং কপিকল, আর একটা হচ্ছে কম্বাইন্ড কপিকল। তবে এই যে কপিকলের ক্ষেত্রে বা কপিকলের সমস্যাগুলো যেগুলো থাকে সেগুলো ক্ষেত্রে সমাধান করার জন্য যেটা হয়, এই সূত্রটা মূলত কাজে লাগে। এই সূত্রটা দিয়ে হচ্ছে আপনি পুরো কপিকলের যত ধরনের অঙ্ক আসতে পারে পরীক্ষায় সবগুলো অঙ্ক কিন্তু আপনি চাইলে সহজেই সমাধান করতে পারেন। যে কি বলা আছে, যে যেই বলটা প্রয়োজন হবে একটা যে কোনো বস্তুকে টানার জন্য, কপিকল দিয়ে যে কোনো একটা বস্তুকে টানার জন্য যে বলের প্রয়োজন হবে, সেই বলটা নির্ভর করা হচ্ছে যেই ভারটা আছে, মানে যে ভারটাকে আপনি হচ্ছে তুলবেন সেই ভারটার সাথে যুক্ত যত দড়ির শাখা আছে, মানে মূলত তো একটা দড়ি থাকে, তো এই দড়িগুলো বিভিন্ন শাখায় ভাগ করে হচ্ছে কপিকলের সাথে পেঁচানো থাকে। তো এই যে দড়ির শাখা, যতগুলো দড়ির শাখা এই ভারের সাথে যুক্ত, ততগুলো সেই সংখ্যাটা দিয়ে যদি আপনি ভারটাকে ভাগ দেন তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে মূলত তাকে তুলতে প্রয়োজনীয় বল। তো আমরা কিছু সমস্যার যদি দেখি, যে বলা আছে বস্তুটিকে ওঠানোর জন্য কত বল প্রয়োগ করতে হবে। এখন দেখেন এই যে 10 কেজি ওজনের একটা বস্তু, এটা কিসের সাথে জড়িত? এটা হচ্ছে এই দড়িটার সাথে মূলত হচ্ছে ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে দড়ির সংখ্যা এখানে কয়টা? মানে দড়ির শাখা সংখ্যা হচ্ছে একটা। তো আমাকে কি পরিমাণ বল প্রয়োগ করলে এটা উঠাইতে হবে? তা আমি যদি ওই যে সেই সূত্রটা অ্যাপ্লাই করি, যে 10 কেজি মানে ভর হচ্ছে 10 কেজি, এবং এই ভারের সাথে আপনার হচ্ছে সম্পৃক্ত দড়ির শাখা সংখ্যা হচ্ছে একটা, তাহলে এটা যদি আমরা ভাগ দিই তাহলে আসে হচ্ছে আপনার কিন্তু এই যে 10 কেজি। তার মানে 10 কেজি ওজনের বস্তুকে আমার যদি করতে হয় তাহলে 10 কেজি সমপরিমাণ বলই কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে, বা 10 নিউটন বল কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তাহলেই কিন্তু একমাত্র আপনি বস্তুটিকে বা তুলতে পারবেন। পরবর্তীতে যদি আসি, যে বস্তুটিকে ওঠানোর জন্য কত বল প্রয়োগ করতে হবে। এখন একটু খেয়াল করলে দেখবেন এই বস্তুটা যুক্ত আছে কোথায়? ঠিক এই জায়গাটায়। এখন এইটার সাথে, মানে এই জায়গার সাথে যে যুক্ত, এর সাথে সম্পৃক্ত দড়ি কোনটা? এর সাথে সম্পৃক্ত দড়ি যেমন এইটা, আবার এইটাও কিন্তু আছে। তার মানে অলমোস্ট সে দুইটা দড়ির সাথে যুক্ত, সে দুটা দড়ির শাখার সাথে যুক্ত। তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি যে যেহেতু 10 কেজি তার ভার এবং সে হচ্ছে দুইটা দড়ির শাখার সাথে যুক্ত, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে আসে হচ্ছে 5 কেজি। তার মানে তার উপরে 5 কেজি সমপরিমাণ বল যদি প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে বস্তুটাকে খুব সহজে টেনে তোলা যাবে। পরবর্তী প্রশ্নে যদি আসি, এখানে দুইটা চিত্র আছে। একটা হচ্ছে, দুইটাই হচ্ছে 20 কেজি ওজনের বস্তু এবং দুই ধরনের কপিকলের সাথে যুক্ত আছে। এখন বলা হচ্ছে যে এই যে নিচের বস্তুটিকে সরানোর জন্য কোনটিতে সবচেয়ে কম বল প্রয়োগ করতে হবে। তো আমরা যদি প্রথম চিত্র দেখি, প্রথম চিত্রের সাথে দড়ি সম্পৃক্ত আছে কয়টা? একটা। আবার যদি দ্বিতীয় চিত্রের সাথে দেখি, এই দ্বিতীয় চিত্রের সাথে দড়ি সম্পৃক্ত আছে কয়টা? দড়ি সম্পৃক্ত আছে হচ্ছে 2টা। তাহলে যদি আমরা সূত্র অনুযায়ী করি, যে প্রথম চিত্রের ক্ষেত্রে এই 20 কেজিকে উঠাতে লাগবে হচ্ছে আপনার 20 কেজি সমপরিমাণ বল দিতে হবে এই 20 কেজি বস্তুটাকে উঠাতে। এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, যে যেহেতু দুইটা দড়ির সাথে সম্পৃক্ত, তাহলে হচ্ছে দ্বিতীয় যে বস্তু আপনার হচ্ছে 20 কেজিটা, সেটা উঠাতে বল প্রয়োগ করতে হবে হচ্ছে 10 কেজি। তার মানে এখন আমাদেরকে বের করতে বলছে কি সবচেয়ে কম শক্তি কোনটাতে লাগবে। তাহলে সবচেয়ে কম শক্তি লাগছে হচ্ছে এই বি যেই বস্তুটা আছে বা বি যেই কপিকলটা আছে, সেই কপিকল দিয়ে আপনার হচ্ছে 20 কেজি ওজনের বস্তুটা উঠাতে সবচেয়ে কম পরিমাণ শক্তি লাগবে। পরবর্তী প্রশ্ন যদি আসি, বস্তুটিকে ওঠানোর জন্য কত বল প্রয়োগ করতে হবে। আপনারা যদি একটু খেয়াল করেন, এই বস্তুটা যুক্ত আছে কোথায়? ঠিক এই জায়গায়। এর সাথে সম্পৃক্ত দড়ি হচ্ছে একটা, এই দুইটা। সে কিন্তু দুইটা দড়ির সাথে সম্পৃক্ত, মানে দুইটা দড়ির শাখার সাথে সম্পৃক্ত। তাহলে সেই হিসাবে আমরা ভাগ করে দেই 2 দিয়ে, তাহলে হয় হচ্ছে এই 12 কেজি বা 12 পাউন্ড। 12 পাউন্ড বল প্রয়োগ করলে এই 24 পাউন্ডের বস্তুটাকে খুব সহজে তোলা যাবে। পরবর্তী প্রশ্নটা যদি দেখি, এটাও একদম সেম।
এটার সাথেও দুইটা দড়ি বা যুক্ত আছে, তবে এটাকে আপনি হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে যেটা আসবে যে এই 9, তার মানে হচ্ছে 9 পাউন্ড বল প্রয়োগ করলে এটা এই 18 পাউন্ডের এই বস্তুটাকে তোলা যাবে খুব সহজে। তো এটা আপনারা চাইলে আপনারা নিজেরাই করবেন বাসায়। পরবর্তীতে আসি, এবার দেখেন এইটা বলতেছে যে এই যে ওজনটা 480 কেজি ওজন, এটা তুলতে কত বল প্রয়োগ করা লাগবে। এখন খেয়াল করেন এটার যুক্ত আছে কি কয় জায়গায়, এই 1, এই 2, এই 3, এই 3 জায়গায় যুক্ত আছে, এবং 3 জায়গায় সে সম্পৃক্ত হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মোট 6টা দড়ির শাখার সাথে কিন্তু সে যুক্ত, 6টা দড়ির শাখার সাথে এই ওজনটা যুক্ত। তাহলে এটাকে তুলতে আমাদের বল প্রয়োগ করতে হবে কত, 480 কেজিকে যদি আমরা 6 দিয়ে ভাগ দেই, তার মানে হচ্ছে মোট 80 কেজি বল বা 80 নিউটন বল যদি আমরা প্রয়োগ করি, তাহলে এই বস্তুটাকে খুব সহজেই কিন্তু তোলা যাবে। তো আপনারা খুবই দেখতে পাচ্ছেন যে কপি করার অঙ্কগুলো আসলে সহজ। এটাও সেম অঙ্ক, আগেরটার একদম হুবহু কপি। এখানে আগেরটা ছিল হচ্ছে 480 কেজি, এটা হচ্ছে 300 কেজি। এই অঙ্কটাও আপনারা করবেন, এটাও আপনার 6টা দড়ির সাথে যুক্ত। তো সেই ক্ষেত্রে আপনাদের উত্তর আসবে হচ্ছে 60 কেজি। এবার চলে আসি গিয়ার। তো গিয়ার সম্বলিত যে বস্তুগুলো আছে এগুলো মূলত হচ্ছে এই অঙ্কগুলো যেমন থাকে, যেমন হচ্ছে আপনার যদি প্রথম গিয়ারটাকে হচ্ছে আপনার বেশ কয়েকটা গিয়ার একসাথে সংযুক্ত থাকে এখানে, তো গিয়ারের ক্ষেত্রে যেটা হয় অনেকগুলো গিয়ার যদি একসাথে থাকে তাহলে আপনার হচ্ছে প্রথম, তৃতীয় এবং পঞ্চম গিয়ারের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথম গিয়ার যেদিকে ঘুরবে, প্রথম গিয়ার হচ্ছে আপনার যেদিকে ঘুরবে বাকি গিয়ারগুলো সেদিকে ঘুরবে। শুধুমাত্র প্রথম, তৃতীয় এবং পঞ্চম গিয়ারের ক্ষেত্রে এটা সম্পৃক্ত। মানে আপনার যদি প্রথম গিয়ারটা যেদিকে ঘুরবে বাকি গিয়ারগুলো মানে তৃতীয় গিয়ার এবং পঞ্চম গিয়ারও কিন্তু আপনার একই দিকে ঘুরবে। আবার দ্বিতীয়, তারপর হচ্ছে চতুর্থ এবং হচ্ছে ষষ্ঠ, এই যে গিয়ারগুলা, দ্বিতীয় গিয়ারটা যেদিকে ঘুরবে চতুর্থ গিয়ারটা সেদিকে ঘুরবে, আর ষষ্ঠ গিয়ারটাও কিন্তু সেম দিকে ঘুরবে। যদি প্রথম গিয়ারটা হচ্ছে আপনার ঘড়ির দিকে ঘুরে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে হচ্ছে তৃতীয় গিয়ারটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং হচ্ছে পঞ্চম গিয়ারটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আবার যদি হচ্ছে আপনার দ্বিতীয় গিয়ারটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে চতুর্থ গিয়ারটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ষষ্ঠ গিয়ারটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এবং প্রথম গিয়ারটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে দ্বিতীয় ঘড়ির কাঁটাটা মানে দ্বিতীয় গিয়ারটা ঠিক তার উল্টো দিকে ঘুরবে এবং চতুর্থ গিয়ারটাও তার উল্টো দিকে ঘুরবে। এইভাবেই মূলত হচ্ছে আপনার এই গিয়ারগুলো করতে থাকে। তাছাড়া আপনার যদি গিয়ারের ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে সেটা আস্তে ঘুরবে বা ধীরে ঘুরবে, আর গিয়ারের ব্যাসার্ধ যদি ছোট হয় সেক্ষেত্রে সেটা দ্রুত ঘুরবে। বা চাকা যদি বড় হয় সেক্ষেত্রে সেটা ধীরে ঘুরবে, আর চাকা যদি ছোট হয় সেক্ষেত্রে সেটা দ্রুত ঘুরবে। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে কিন্তু এই অঙ্কগুলো বের করা খুব সহজ হয়ে যাবে। কারণ এই টাইপের অঙ্ক কিন্তু থাকে যে চাকা একটা দুই ধরনের চাকা, যদি বড় চাকা ছোট চাকা, তাহলে কোন চাকাটা বেশি ঘুরবে, বা এই ধরনের অঙ্ক থাকে যে একটা বাস চলছে এবং একটা সিএনজি চলছে, তো বাসের চাকা এবং সিএনজির চাকার মধ্যে কোন চাকাটা সবচেয়ে দ্রুত ঘুরবে। তো মাথায় রাখবেন যেই চাকাটা হচ্ছে ব্যাসার্ধ সবচেয়ে কম সেই চাকাটা সবচেয়ে দ্রুত বা সবচেয়ে বেশিবার ঘুরবে। তো যাই হোক, এখানে বলা আছে যদি এক্স গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে আপনার ওয়াই গিয়ারটি কোন দিকে ঘুরবে। এখন আমরা বলছিলাম যে হচ্ছে এক্স গিয়ার, তো এক্স গিয়ার হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার গিয়ার। তাহলে 1 নাম্বার গিয়ার যদি হয় তাহলে এই যে 2 নাম্বার গিয়ারটা, 1 নাম্বার গিয়ার যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, 2 নাম্বার গিয়ারটা ঘুরবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। 2 নাম্বার গিয়ারটা ঘুরবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তৃতীয়টা ঘুরবে হচ্ছে এই প্রথমটার দিকেই। তৃতীয়টা যদি প্রথমটার দিকে ঘুরে তাহলে তৃতীয়টা ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে তৃতীয়টা থেকে চতুর্থটাতে যদি যায়, চতুর্থটা ঘুরবে হচ্ছে এই দ্বিতীয়টা যেদিকে ঘুরছে সেদিকে। তার মানে এটা ঘুরবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আপনার হচ্ছে ওয়াই গিয়ারটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
পরবর্তী প্রশ্ন যদি আসি, যদি প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে তৃতীয় ও পঞ্চম গিয়ারটি কোন দিকে ঘুরবে? কিছুক্ষণ আগে বললাম যে প্রথম গিয়ার যেদিকে ঘুরবে তৃতীয় গিয়ারটা সেদিকে ঘুরবে, পঞ্চম গিয়ারটাও কিন্তু সেই দিকেই ঘুরবে, তাই তো? এখন যদি এই প্রশ্নটা এরকম থাকতো যে প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে দ্বিতীয় ও চতুর্থ গিয়ারটি কোন দিকে ঘুরবে, তাহলে সেক্ষেত্রে হতো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে তৃতীয় পঞ্চম ঘড়ি উভয়ই ঘড়ির কাঁটার এই দিকে ঘুরবে, যেহেতু প্রথম ঘড়িটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, পরেরটাও ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। তারপরে যদি আসি, উপরের রেক গিয়ারটি বাম দিকে সমগতিতে সরানো হলে নিচের রেক গিয়ারটি কোন দিকে সরবে, মানে কোন দিকে যাবে? তো আমি যদি বলি যে সমগতিতে ঘোরানো হলে, মানে এইটা ঘুরতেছে কি এই দিকে, তাই তো? সরি, বাম দিকে ঘুরছে, বাম দিক মানে হচ্ছে এই দিকে ঘুরতেছে, তো বাম দিকে ঘুরতেছে। তো বাম দিকে যদি ঘোরে তাহলে এই যে বাম দিকে ঘুরলে এটা কোন দিকে ঘুরবে? এটা এইভাবে ডান দিকে ঘুরবে। এখন এটা ডান দিকে যদি ঘোরে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু এই দিকে সরে আসে। তার মানে আপনার যদি এটা বাম দিকে সমগতিতে সরানো হয় তাহলে কিন্তু নিচের যে গিয়ারটি আছে সেটা কিন্তু আপনার এই বাম দিকেই সরে আসবে, তাই না? এটা কিন্তু আসলে বাম দিকেই সরে আসবে, তো সেদিকে বা এই যে বামে একই দিকেই যাবে। পরবর্তীটা যদি র্যাক গিয়ারটি সমগতিতে সরানো হয়, এক্স র্যাক গিয়ারটি কোন দিকে যাবে? এটাও একদম সেম। যদি আপনার হচ্ছে ওয়াই র্যাক গিয়ারটি হচ্ছে আপনার যদি বাম দিকে সরানো হয় তাহলে এক্স র্যাক গিয়ারটিও হচ্ছে বাম দিকে একই দিকেই ঘুরবে, ওইটাও ব্যাখ্যা একই। এখন আসি হচ্ছে চাকা, হুইল ও পুলির ক্ষেত্রে। চাকা, হুইল এবং পুলির ক্ষেত্রে, তো চাকা সাধারণত হচ্ছে ঘড়ির কাঁটা দিকে ঘুরলে সবগুলো আপনার হচ্ছে বাকি যে চাকাগুলো আছে, মানে বেল্ট দিয়ে যদি কোনো একটা চাকাকে আমরা সংযুক্ত করি বেল্টের সাহায্যে, যেমন ধরেন এই যে একটা বেল্ট, এর মধ্যে একটা চাকা আছে, এর মধ্যে একটা চাকা আছে, এখন এইটা যেদিকে ঘুরবে এটাও ঠিক সেম দিকে ঘুরবে, মানে বেল্ট দিয়ে যেই চাকাগুলোকে আমরা হচ্ছে আটকাবো সেই চাকাগুলো যেদিকে একটা যেদিকে ঘুরবে বাকিগুলো সব সেদিকেই ঘুরবে। তারপরে আবার যেটা বললাম যে বড় চাকাটা ধীরে ঘুরবে এবং ছোট চাকাটি কি করবে? তাড়াতাড়ি ঘুরবে। তো আমরা যদি কিছু অঙ্ক দেখি যে কোন চাকাটি তাড়াতাড়ি ঘুরবে, এখন চিত্রটা যদি খেয়াল করি দেখেন এ চাকা, বি চাকা এবং সি চাকার ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে সি চাকাটা, তারপরে হচ্ছে এই বি চাকাটা এবং তারপরে আসে হচ্ছে এই এ নাম্বারের চাকাটা। তাহলে এ চাকাটা সবচেয়ে ছোট, যেহেতু এই চাকাটা সবচেয়ে ছোট তাহলে এই চাকাটাই সবচেয়ে তাড়াতাড়ি ঘুরবে। পরবর্তী প্রশ্নে যদি আসি যে এক্স হুইল, যদি এক্স ঘড়ির কাঁটার দিকে 10 আরপিএম মানে হচ্ছে আপনার রোটেট পার মিটার, তো আরপিএম এ ঘুরে তাহলে হচ্ছে হুইল ওয়াই কিভাবে ঘুরবে? তা আমি একটু আগে বললাম যে আপনার হচ্ছে এই বেল্টের সাথে যুক্ত চাকাগুলো হচ্ছে প্রথম চাকাটা যেদিকে ঘুরবে বাকি চাকাগুলো ঠিক সেদিকে ঘুরবে, তার মানে ওয়াই চাকাটাও কি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তবে ওয়াই চাকাটা ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে ঘড়ির কাঁটা এক্স এর যেই চাকাটা, এক্স চাকাটা কিন্তু ব্যাসার্ধে বড়, ওয়াই চাকাটা কিন্তু ব্যাসার্ধে কি ছোট, তাহলে অবশ্যই সেটা এক্স চাকার চেয়ে বেশি দ্রুত ঘুরবে। তো যদি দ্রুত ঘুরে তাহলে অ্যান্সার হবে কোনটা? যে এই যে আপনার ক্লকওয়াইজ ফাস্টার। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, ক্লকওয়াইজ স্লোয়ার এটা তো হবেই না, এন্টি তো ক্লকওয়াইজ হবেই না, বাকি যে দুইটা আছে স্লোয়ার না ফাস্টার, এর মধ্যে হবে ফাস্টার, কারণ ওয়াই এর ব্যাসার্ধ কিন্তু কম, তাহলে সে কিন্তু দ্রুত ঘুরবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, যদি হুইল এক্স ঘড়ির কাঁটার দিকে 10 আরপিএম মানে হচ্ছে আপনার রোটেট পার মিটার ঘুরে তাহলে হুইল ওয়াই কোন দিকে কত গতিতে ঘুরবে? এখন আমি তো আগেই বলেছিলাম যে হচ্ছে আপনার যে বেল্টের চাকাগুলো যদি একই বেল্টের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে হচ্ছে ওই বেল্টের আপনার হচ্ছে প্রথম চাকাটা যেদিকে ঘুরবে বাকি সবগুলো চাকাও কিন্তু সেদিকে ঘুরবে। এখন এখানে যদিও বেল্ট আপনার হচ্ছে বেশ কয়েকটা, কিন্তু দেখেন এটার সাথে যেমন এটা কানেক্টেড, এটার সাথে আবার এটা কানেক্টেড, আবার এটার সাথে এটা কানেক্টেড, তার মানে এটা যেদিকে ঘুরবে এক্স যেদিকে ঘুরবে ওয়াইও কিন্তু সেদিকে ঘুরবে। এখন কথা হচ্ছে এটা কি দ্রুত ঘুরবে, আস্তে ঘুরবে, নাকি সমান গতিতে ঘুরবে? এখন দেখেন এক্স এর ব্যাসার্ধ আর ওয়াই এর ব্যাসার্ধ দুইটা কিন্তু একদম সমান,
তার যেহেতু এক্স এর ব্যাসার্ধ আর ওয়াই এর ব্যাসার্ধ সমান, তাহলে সেক্ষেত্রে চাকাগুলো কিন্তু সমান গতিতে ঘুরবে। তার মানে হচ্ছে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং সমান গতিতে ঘুরবে। পরবর্তী প্রশ্নে যদি আসি, যদি হুইল এক্স ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে হুইল ওয়াই কিভাবে ঘুরবে? এখন এটা এক্স এবং ওয়াই দুইটা একই দিকে ঘুরবে। এখন কথা হচ্ছে কিভাবে ঘুরবে। একটু খেয়াল করলে দেখেন যে এক্স এর যেই ব্যাসার্ধ আর ওয়াই এর যে ব্যাসার্ধ, এক্স এর তুলনায় ওয়াই এর ব্যাসার্ধ কিন্তু বেশি। ওয়াই এর ব্যাসার্ধটা কিন্তু বেশি, যেহেতু ওয়াই এর ব্যাসার্ধ বেশি সেহেতু এক্স এর তুলনায় সে আস্তে ঘুরবে। তার মানে ঘড়ির কাঁটার দিকে আস্তে ঘুরবে। এবার চলে আসি হাতুড়ি ও হচ্ছে আপনার লন রোলার বল যে বিভাজন নীতি আছে সেই সম্পর্কিত যেই সমস্যাগুলো সেটা নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। তো হাতুড়ির ক্ষেত্রে যেটা হয়, আঘাত করা অংশ যত মোটা বা বড় সেটি তত বেশি কিন্তু শক্তিশালী হবে। আর লন রোলারের ক্ষেত্রে টানা হলে কম বল প্রয়োগ হয়, ঠেলা হলে বেশি বল প্রয়োগ হয়, সুতরাং ঠেলা অপেক্ষা টানা সহজ। এই তিনটা জিনিস যদি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনার লন রোলার বলের ক্ষেত্রে আপনার কিন্তু যে কোনো ধরনের সমস্যায় কিন্তু সমাধান করতে পারবেন। এই টপিকটা থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে, পরীক্ষায়। এখন আমরা যদি সমস্যাগুলো একটু দেখি, এখানে বলা আছে কোনটি বেশি শক্তিশালী। তো হাতুড়ির ক্ষেত্রে আমরা কি বললাম, যে হাতুড়ির যে অংশটা সবচেয়ে মোটা হলেই কিন্তু সেটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এখন তিনটা হাতুড়ি যদি আমরা বিবেচনা করি, তিনটা হাতুড়ি থেকে বোঝা যাচ্ছে যে এই যে খ নাম্বার যে হাতুড়িটা এটা কিন্তু সবগুলো চাইতে তুলনামূলক মোটা। সেক্ষেত্রে হচ্ছে এই যে খ নাম্বার যে হাতুড়িটা আছে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী হবে। পরবর্তী কথা হচ্ছে হুইচ ইজ দ্য মোস্ট সুইটেবল টুল ফর জেনারেল কার্পেন্ট্রি। কার্পেন্ট্রি মূলত হচ্ছে আপনার যারা ওই যে আসবাবপত্র বানায় তাদেরকে আসলে বলা হয় কার্পেন্টার। আর এই কার্পেন্ট্রিটা হচ্ছে ওই আসবাবপত্র বানানোর কাজ, সেটাকেই বলে। তো ওই ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে আপনার যদি একটু খেয়াল করেন যে এই টাইপের যে হাতুড়িগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার একদিক দিয়ে হচ্ছে পেরেক হচ্ছে ঢোকানো যায়, আবার হচ্ছে এই যে পেছনের যে অংশটা এটা দিয়ে কিন্তু আবার ওইটার টান দিয়ে ওঠানো যায়। তো এই ধরনের আপনার হচ্ছে হাতুড়িগুলো, এগুলো হচ্ছে সাধারণত হচ্ছে ওই আসবাবপত্র তৈরির কাজেই কিন্তু বেশি ব্যবহৃত হয়। তার মানে এই ক নাম্বারটাই হচ্ছে আপনার এই জেনারেল কার্পেন্ট্রিতে সুইটেবল টুল হিসেবে ব্যবহৃত হয়। পরিদাসী একটি মোটা ও একটি চিকন হাতাওয়ালা স্ক্রু ড্রাইভার দিয়ে যদি একই মাপের দুটি স্ক্রুকে কার্ডবোর্ডের ভেতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে? এখন কথা হচ্ছে একটা মোটা হাতলওয়ালা স্ক্রু ড্রাইভার আর একটা হচ্ছে চিকন হাতলওয়ালা স্ক্রু ড্রাইভার। এখন কথা হলো যে এইটাকে যদি আমরা সমান গভীরতায় প্রবেশ করাতে চাই তাহলে কোনটা হচ্ছে আপনার বেশি ঘোরাইতে হবে বা কোনটা কম ঘোরাইতে হবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা আসলে এটা যদি আপনি যে কোনো বইতে আসলে যেটা আছে যে কোনো গাইড বইতে বলেন বা যে কোনো ধরনের বইতেই আসলে এইটা দেয়া আছে হচ্ছে আপনার যে চিকন হাতলের ড্রাইভারকে মানে বেশি ঘোরাতে হবে। আসলে অ্যাকচুয়ালি কিন্তু এই যে কনসেপ্টটা এটা কিন্তু আসলে একটু ভুল। আপনাকে আসলে দুইটাকে একই সংখ্যক বারই ঘোরাতে হবে, দুইটা কিন্তু একই সংখ্যক বারই ঘুরবে। তো আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি যে আপনার এই যে ধরেন এটা হচ্ছে মোটা আর এটা হচ্ছে চিকন। এখন যদি আমরা একই ইসের মধ্যে ঘোরাতে চাই তাহলে যেটা হয় যে আপনার হচ্ছে উপরের ড্রাইভারটাও যেমন একবারই ঘুরবে, নিচের ড্রাইভারটাও কিন্তু আপনার হচ্ছে একবারই ঘুরবে, মানে ছোট ড্রাইভারটাও কিন্তু একবারই ঘুরবে। তো সেক্ষেত্রে আপনারা যদি দুটো স্ক্রুকে কার্ডবোর্ডের ভেতরে যদি সমান গভীরতায় প্রবেশ করাতে চাই তাহলে কিন্তু আসলে এই যে মোটা হাতল বা চিকন হাতলের সাথে তেমন একটা সম্পর্ক নেই, দুইটা হাতলে আসলে একই সংখ্যক বারই ঘোরাতে হবে। এবার যদি আসি রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে যদি রোলারকে, তো রাস্তা সমান করার ক্ষেত্রে রোলারটাকে আমরা সরাইতে হবে। সরানো মানে হচ্ছে আপনার হচ্ছে রোলারটাকে এখান থেকে যদি আমরা সরিয়ে দিই, তো সরানোর ক্ষেত্রে কি বলেছিলাম যে আপনার হচ্ছে টানা সহজ, টানতে কম বল হয়, আর ঠেলা কিন্তু কঠিন, ঠেলতে বেশি বল প্রয়োগ করা হয়। তাহলে এই দুইটা জিনিস মাথায় রেখে যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে টেনে নিয়ে যাওয়া হয় তাহলেই হচ্ছে আপনার সরাবার জন্য সহজ হবে। পরবর্তী প্রশ্নটা ঠিক হচ্ছে তার উল্টো, যেমন হচ্ছে যে লন রোলারকে যদি দুজন ব্যক্তির একজন
টেনে নেয় ও একজন ঠেলে নেয়, তবে কার কষ্ট বেশি হবে, তা কার বেশি কষ্ট হবে? তো আমরা যেটা বলেছিলাম যে আপনার হচ্ছে এটা টানা সহজ আর ঠেলা কঠিন, তো যে ঠেলছে তারই কিন্তু কষ্টটা বেশি হওয়ার কথা, তো ঠেলে নিয়ে যাওয়া ব্যক্তির কষ্ট কিন্তু আসলে বেশি হবে। এবার আসি আয়নায় প্রতিবিম্বর ক্ষেত্রে। তো আয়নায় প্রতিবিম্বের ক্ষেত্রে এই টপিকটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আয়নার প্রতিবিম্ব থেকে প্রতিটা পরীক্ষায় একটা করে প্রশ্ন অবশ্যই আসে, কিছু কিছু পরীক্ষায় দুটো করেও আসে। এখন এটা কি কি টাইপের থাকে? আপনার হচ্ছে ঘড়ির প্রতিবিম্ব থাকতে পারে, প্রতিসম শব্দের ক্ষেত্রে হতে পারে, তারপর হচ্ছে সংখ্যার প্রতিবিম্ব হতে পারে, এইরকম নানান ধরনের প্রতিবিম্ব ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনার প্রতি পরীক্ষাতেই এসে থাকে। তো আমরা যদি কিছু প্রশ্ন দেখি যে কোন একটি ঘড়িতে সময় বাজে হচ্ছে 3টা, তাহলে আয়নাতে সময় কত দেখাবে? তা আমরা যদি একটু ঘড়িটাকে কল্পনা করি, এটা ধরেন একটা ঘড়ি, তো 3টা যখন বাজে ঘড়ির কাঁটাটার ডিস্টেন্সটা কিন্তু ঠিক এরকম হয়। এখন আয়নার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়? আয়নার ক্ষেত্রে যেটা হয় যে যেই চিত্রটা আছে সেটাকে ঠিক উল্টো করে দেখাবে। উল্টো মানে হচ্ছে আপনারা রোটেট করে দেখাবে। তাহলে যদি আয়নায় আমরা জিনিসটা দেখি তাহলে ব্যাপারটা হবে কি এইরকম দেখাবে, অনেকটা এইরকম দেখাবে। তো এইখানে যদি 3 হয়, এই 3-এর ঠিক উল্টা পাশে কত থাকে? এই 3-এর ঠিক উল্টা পাশে হয় 9। তার মানে ঘড়িতে যদি সময় 3টা বাজে, তাহলে আয়নাতে সেটাকে আমরা দেখতে পাবো হচ্ছে, মানে এটা যদি 3টা বাজে তাহলে আয়নাতে আমরা দেখতে পাবো হচ্ছে 9টা, তাহলে 9টা বাজবে। পরবর্তী প্রশ্নে যদি আসি যে এক্স ঘড়িটির আয়নায় সঠিক প্রতিবিম্ব কোনটি? এটা হচ্ছে ঘড়ি, তাহলে এটা সঠিক প্রতিবিম্ব কোনটা হবে? তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে হচ্ছে এই যে ঘ নাম্বার যেটা আছে, এই ঘ নাম্বারটাকেই কিন্তু আপনার হচ্ছে একদম সঠিক প্রতিবিম্ব বলে মনে হচ্ছে। পরবর্তী প্রশ্নে যদি আসি, চিত্রে প্রদত্ত আয়নার প্রতিফলন কোনটা? এটা হচ্ছে একটা 6, তো 6কে যদি আমরা আয়নায় দেখি 6টা কি ঠিক এইরকম দেখা যাবে। তো এইরকম দেখতে কোনটা আছে? এই যে গ নাম্বার প্রশ্ন কিন্তু এরকম আছে, তার মানে এই যে গ নাম্বারটাই হবে হচ্ছে এই 6-এর আয়নার প্রতিবিম্ব। তো এরকম এই যে একটা শব্দ লেখা আছে, এই শব্দটাকে আয়নায় মানে এটা হচ্ছে একটা শব্দের আয়নার প্রতিফলন, তাহলে এই শব্দটা আসলে কি? তো এই শব্দটা যদি দেখি, তো এই আয়নার ক্ষেত্রে কি হয়? সবগুলো উল্টো হয়। তাহলে এগুলাকে যদি আমরা এখন সোজা করে লিখি, যে প্রথমটা হচ্ছে আর, তারপর আসে ই, তারপরে এল, এ, টি, আই, ও, এন, তার মানে এই যে রিলেশন শব্দটা যেটা, এটাকে যখন আয়নায় ধরা হয়, আয়নায় প্রতিবিম্ব হিসেবে এইটা দেখা যায়, তাই এটা হচ্ছে রিলেশন হবে। পরবর্তী প্রশ্ন যদি আসি, রোজের আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? তো রোজকে যদি আমরা আয়নায় রাখি, তো আমরা একটু দেখি, আরটা এভাবে লেখা হবে, আরটা হবে এরকম, ও তো ওর মতোই থাকবে, এস উল্টে যাবে, এস এরকম আসবে, আর হচ্ছে ই হবে এরকম। তাহলে এই কোনটার সাথে মিলে যদি আমরা দেখি, তো এই যে গ নাম্বার যেটা আছে, এই গ নাম্বারের সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাহলে গ নাম্বারটাই হবে হচ্ছে আপনার উত্তর। যাই হোক, আজকের মতো এখানেই সমাপ্ত। পরবর্তীতে আমরা অন্যান্য টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব 200 দিনের সাজেশন নিয়ে। তো সেই পর্যন্ত আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকুন। আমরা যে সাজেশন দেখাচ্ছি বা যে গাইডলাইনটা দিতে চেষ্টা করছি, সেটা অনুযায়ী যদি আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, আশা করছি যে আপনাদের একটা খুব সুন্দর এবং সঠিক একটা প্রিপারেশন আপনারা নিতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।